জাঙ্কুক ওদের এইসব রসিকতায় আর চোখ না দিয়ে বেক্সিওকে জিজ্ঞেস করলো, বেক্সিও, প্লেনের ভেতর সবচেয়ে বেশি স্বাদযুক্ত কোনো খাবার থাকলে সেটা দয়া করে রেডি করে দিবি আমার তেয়ের জন্য। ওকে কিছু না খাওয়াতে পারলে ওর শরীর দুর্বল হয়ে পড়বে। ও একা হলেও চিন্তা ছিল না, কিন্তু ও এখন দুজন, তাই আমার চিন্তাটাও ডাবল। বেক্সিও আর সুহু এতক্ষণ জানতো না এ ব্যাপারে। জানা মাত্রই সুহু লাফিয়ে উঠলো। বেক্সিওর মুখে চড়া হাসি ফুটলো। দারাজ হেসে ও জাঙ্কুকের দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, কনগ্রাটস ব্রো। বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সেরা অনুভূতিগুলোর ভেতরে অন্যতম। আমার বাচ্চাগুলো যখন আমাকে বাবা বাবা বলে ডেকে বাড়ি মাথায় তোলে, তখন আমার কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তুইও বুঝবি বিষয়টা, বাচ্চা আগে ল্যান্ড করুক। সুহু হেসে বলল, জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে গেলে ব্রাদার। আর এদিকে আমার কারিনা বাচ্চা নিতে চায় না, বলে এখনো সময় আছে। এরকম আনন্দ আমিও পেতে চাই। এবার গিয়েই ওকে রাজি করবো আমি। বেক্সিও অটো পাইলট অন করে রেখে উঠলো। তারপর ওরা সবাই মিলে এলো আবার ভেতরে। বেক্সিও ঢুকলো কিচেনের দিকে। জাঙ্কুক আর সুহু বসলো তের থেকে কিছুটা দূরে রাখা সোফায়। নিজেদের ভেতর নিচু গলায় ফিস ফিস করে কথা চালিয়ে যেতে থাকলো ওরা দুজন। খানিকক্ষণ পর বেক্সিও এলো প্লেটে করে একটা বিফ বার্গার আর স্যালাড নিয়ে। তারপর জাঙ্কুকের সামনে ধরে বলল, বেশি করে বিফ দিয়েছি, সিজনিং দিয়েছি অল্প করে। তোরা কেমন খাস তা তো আমি বেশি জানি না, তবুও চেষ্টা করেছি। চিজ বেশি করে দিয়েছি, এটা চলে কিনা দেখ। আর স্যালাডটা আমার ওয়াইফের স্পেশাল রেসিপি, খুবই মজার। তোর ওয়াইফের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার খুবই পছন্দের। জাঙ্কুক বেক্সিওর হাত থেকে প্লেট দুইটা নিয়ে তের সামনের সোফায় গিয়ে বসলো। তারপর সেগুলো পাশে রেখে দিয়ে তের জলের উপর নিজের হাত দিয়ে ছোট ছোট করে চাপড় দিতে দিতে বলল, তে তে উঠ তো, খেতে হবে, উঠ। তে চোখ মেললো ধীরে ধীরে। তারপর সোফার উপর কিছুক্ষণ আড়মোড়া করে চোখ দুইটা রগড়ে শোয়া থেকে উঠে বসলো ও। তারপর জাঙ্কুকের কথা মতো বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এসে আবার সোফায় বসলো। জাঙ্কুক ওর হাতে আগে স্যালাডের প্লেটটা তুলে দিল। তে প্লেটটা হাতে নিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাকে কি আপনার ছাগল মনে হয়? এসব পাতা পুঁতি দিয়ে ভর্তি করে রেখেছেন কেন? বাংলায় বলার কারণে সুহু বা বেক্সিওকেই বুঝলো না। তবুও জাঙ্কুক অপ্রস্তুত হয়ে একবার তাকালো ওদের দিকে। তারপর আবার তের দিকে তাকিয়ে বলল, এটা যথেষ্ট স্বাস্থ্যকর খাবার, খেলে শক্তি পাবি, চুপচাপ খা, বেশি বকিস না। তে জাঙ্কুকের দিকে স্যালাডের প্লেটটা এগিয়ে দিয়ে বলল, আপনি খান, আমাকে বার্গারের প্লেটটা দেন। জাঙ্কুক স্যালাডের প্লেটটা ঠেলে আবার তের দিকে এগিয়ে দিয়ে ধমকের সুরে বলল, প্রেগনেন্ট কে, আমি না তুই? আমি স্যালাড খেলে তোর কি লাভ হবে? চুপচাপ খা বলছি। তের রাগ লাগলো খুব। ওর সাথে ধমক দিয়ে কথা বলে প্লেটটা নিয়ে জাঙ্কুকের দিক থেকে ফিরে উল্টো দিকে বসলো ও। তারপর চামচে করে স্যালাড খেতে লাগলো একবারে এক গাদা করে। বার্গারটা ও খাবেই না, শুধু স্যালাডই খাবে। 5 মিনিটে সে বাটি ক্লিয়ার করে তে উঠে যেতে নিল বেসিনের দিকে, কিন্তু জাঙ্কুক থামিয়ে দিয়ে বলল, কই যাস? বার্গারটা কে খাবে? তোর নানা? তে কোনো উত্তর দিল না, তাকালো না, সোজা হেঁটে চলে গেল বেসিনের দিকে। তারপর প্লেটটা ধুয়ে প্লেট হোল্ডারে রেখে আবার চলে এলো ও নিজের জায়গায়। তারপর পানির বোতল থেকে ঢক ঢক করে পানি খেলো। জাঙ্কুক কিছুই না বলে দেখছে শুধু তে কি কি করে। তে এবার জাঙ্কুকের দিক থেকে মুখ ফিরিয়ে কুসুম বালিশটা কোলের ওপর নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। জাঙ্কুক বার্গারের প্লেটটা নিয়ে তে যে সোফায় আছে সেই সোফায় গিয়ে বসলো। তারপর ওর দিকে প্লেটটা বাড়িয়ে দিয়ে বলল, নকশা না মেরে খেয়ে নে, আমরা এমনিতে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি। এখন এরকম রাগ অভিমান দেখার মতো কোনো অবস্থা আমার নেই, চুপচাপ খা। তে যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো, জাঙ্কুকের দিকে ফিরলো না, প্লেটও নিল না। ওর এমন হঠাৎ অভিমানে জাঙ্কুক কেমন যেন দিশেহারা বোধ করলো। তের দিকে আর একটু এগিয়ে এসে ও বলল, বিফ দিয়েছে, এতে বেক্সিও বেশি বেশি করে, চিজও দিয়েছে বেশ খানিকটা, এটা শুধু শুধু নষ্ট করিস না। আমি কিন্তু আর একবারও বলবো না খেতে। তে তখনও জানলার দিকেই তাকানো। অভিমানে ওর দু চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। একটু ভালো করে বললে কি হতো? এভাবেই বলতে হলো? সারা জীবন এরকমই করবে? সব সময় ধমকের উপর রাখবে ওকে? তে চোখ মুছলো না। জাঙ্কুকের দিকে না তাকিয়েই ওর হাত থেকে প্লেটটা নিল। তারপর জানলার দিকে ফিরে বসে খেতে শুরু করলো ও। জাঙ্কুকের সাথে কোনো কথাই বলল না। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। তারপর পানির বোতলের মুখটা খুলে হাতে ধরে রাখলো। তে যেন পানি খাওয়ার প্রয়োজন বোধ করলে বেশি বেগ পেতে না হয় তার জন্য। এসব রাগ অভিমান কিভাবে ভাঙাতে হয় তা ওর জানা নেই। তে ওর ওপর খুব কমই অভিমান করে,
কিন্তু তে অভিমান করলেই জাঙ্কুকের অস্বস্তি হয় অনেক। ও কি করবে বুঝে উঠতে পারে না, মুখে শুধু ধমক চলে আসে। ও জানে যে এতে তের অভিমান বাড়বে বই কমবে না, কিন্তু ওর কিছুই করার থাকে না। বার্গারটা বড় বড় কামড় দিয়ে শেষ করলো তে। জাঙ্কুক ওর হাত থেকে প্লেটটা নিয়ে পানির বোতলটা এগিয়ে দিল। তে পানি খেয়ে বোতলের মুখটা আটকে সেটা রেখে দিল পাশে। তারপর সোফার ওপরে বসে দুই হাত দিয়ে নিজের হাঁটুটা জড়িয়ে ধরে মাথাটা হাঁটুর উপর বিশ্রামে রেখে সোফায় হেলান দিল। জাঙ্কুক মনোযোগ দিয়ে দেখতে থাকলো ওকে। কিছুক্ষণ ওকে পরখ করে নিয়ে মৃদু গলায় জিজ্ঞেস করলো, খারাপ লাগছে? উত্তরের আশায় কিছুক্ষণ তের দিকে অসহায় হয়ে তাকিয়ে রইল ও, কিন্তু তের দিক থেকে কোনো উত্তর এলো না। ও সেরকম করে বসে রইল। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। তারপর কুণ্ডলি পাকিয়ে থাকা তেকে টেনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করলো ও, কিন্তু তে শক্ত হয়ে বসে রইল। কিছুতেই জাঙ্কুকের কাছে যাবে না ও। কিছুক্ষণ টানাটানি করার পরও যখন জাঙ্কুক ওকে নাড়াতে পারলো না, তখন উপায় না পেয়ে জাঙ্কুক তের বাহুর নিচ দিয়ে নিজের মাথাটা গলিয়ে দিল তের কোলের ভেতর। আর তখনই তের চোখ থেকে এক ফোঁটা পানি এসে পড়লো জাঙ্কুকের চোয়ালের ওপর। তের নাকের সাথে নাক লাগিয়ে জাঙ্কুক নরম গলায় বলল, সরি, আর ধমকাবো না কখনো, কসম, এবারের মতো মাফ করে দে, আর কাঁদিস না। তে হাঁটুর উপর থেকে মুখখানা উঠিয়ে নিয়ে সোফার থেকে পা নামিয়ে মেঝেতে ঠেকালো। তারপর নাক টেনে চোখ মুছলো। জাঙ্কুক ওর কোলে আগের মতো করেই মাথা রেখে পড়ে রইল। ওর তের ছলছলে চোখ দুটো দেখে ওর বুক ফাটছে, কিন্তু কিভাবে ওই মুখে হাসি ফোটাবে মাথায় আসলো না ওর। কিছুক্ষণ ওভাবেই থেকে এরপর কাত হয়ে তের কোমরটা দুই হাতে জড়িয়ে নিয়ে ওর তলপেটে মুখ ডুবিয়ে রইল জাঙ্কুক। কিন্তু এই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পর হঠাৎই বিকট শব্দ হয়ে দুলে উঠলো ওদের প্রাইভেট জেটটা। তাল সামলাতে না পেরে সোফার উপর থেকে সজোরে নিচে পড়ে গেল জাঙ্কুক। ওর উপর হুমড়ি খেয়ে পড়লো তে। পাইলটিং রুম থেকে সুহু দৌড়ে এসে উত্তেজিত গলায় বলল, তারা জানি ফাইটিং জেট থেকে আমাদের জেটের ওপর বুলেট ছুড়েছে। ডান পাশের উইংশটার ইঞ্জিনে আগুন ধরে গেছে। আমাদেরকে এখনই এ জেট ছাড়তে হবে, নইলে সবাই মারা পড়বো এখনই। সুহু আবার দৌড়ালো ব্যাকসিওর কাছে। জাঙ্কুক হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে গেল। নিজের পিঠের প্যারাশুট ব্যাগটা ঠিকঠাক ভাবে বেঁধে নিয়ে তেকে নিজের সাথে যথানিয়মে বেঁধে নিল। কাজগুলো খুব দ্রুততার সাথে করলো, কারণ যে কোনো সময় ইঞ্জিন ব্লাস্ট হতে পারে। সুহু আর বেক্সিও একসাথেই বেরিয়ে এলো পাইলটিং রুম থেকে। তারপর বেক্সিও এসে প্লেনের দরজা খুলে দিল। এরপর জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, জাঙ্কুক, তোর আর তোর ওয়াইফের সেফটি বেশি প্রয়োজন। তোরা আগে জাম্প কর, আমাজন আর বেশি দূরে নেই, হয়তো 200 কিলো মতো হবে। আমি আর সুহু আমাদের মতো ডিভাইডেড হয়ে যাব। আমরা জনপদের ভেতরেই থাকবো, তোরা ফরেস্টের দিকে এগিয়ে যাস। আর কবে আমাদের দেখা হবে জানি না, হয়তো আর কখনোই দেখা হবে না। তোর বাচ্চাদের আমাদের কথা বলিস, আমাদের গল্পগুলো শোনাস। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা। বেস্ট অফ লাক। জাঙ্কুক রেডি ছিল। বেক্সিওর কথা মতো জাম্প দিতে এগিয়ে এলো ও। জাম্প দেওয়ার আগে সুহু আর বেক্সিওর দিকে একবার কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে তাকালো ও। তারপর বলল, তোদের এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো আমি আর আমার বাচ্চারাও। কপালে থাকলে আবারও দেখা হবে আমাদের। স্টে সেফ। কথাগুলো বলে জাম্প করলো ও জেট থেকে। ওর পেছন পেছন চলন্ত প্লেন থেকে পালাক্রমে জাম্প করলো সুহু আর বেক্সিও। আর বেক্সিও জাম্প করার কিছু মুহূর্ত পরেই চলন্ত প্লেনটা মাঝ আকাশে বিশাল শব্দ করে ব্লাস্ট করলো। রাতের আকাশে এই হঠাৎ আগুনে আলোকিত হয়ে উঠলো চারপাশ। জেটটার বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে চলে গেল চারদিকে। বেক্সিও সবার পেছনে থাকায় একটা বড় টুকরো এসে ধাক্কা মারলো ওর পেছনে। বেক্সিও সে ধাক্কায় নিজের জায়গা থেকে খানিকটা সামনের দিকে সরে গেল। পিঠের নিচের দিকে প্যারাশুট ব্যাগের ঠিক নিচে কেটে গেল ওর বিঘত খানিক। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। দাঁত মুখ খিসে সে তীব্র যন্ত্রণা সহ্য করে নিল বেক্সিও। তে চিৎকার করছে সমানে। উচ্চতাকে ও বরাবরই খুব ভয় পায়, আর এখন এত উঁচু থেকে ওকে জাম্প করতে হয়েছে। আত্মা পানি হয়ে যাচ্ছে ওর। ওর পেছনে ওকে নিজের সাথে আটকে রাখা জাঙ্কুক ওর এমন চিল্লানি দেখে সাহস দেওয়ার জন্য বলে উঠলো, তে ডোন্ট প্যানিক, চোখ বুজে রাখ, আমি আছি তো, ভয়ের কিছুই নেই। হাত পাগুলো স্থির করে ভাসিয়ে রাখ, ছোড়াছুড়ি করিস না, নইলে দুজনেরই বিপদ হবে। আমি আছি এখানে, তোর সাথে আছি আমি, কিছুই হবে না। কিন্তু এই কথায় তের কিছুই হলো না। ও এইবার চোখ দুইটা বন্ধ করে চিৎকার জোরে দিল, আগের থেকেও বেশি জোরে। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর। এরকম সময় প্যারাশুট ব্যাগ খুলে দিল জাঙ্কুক, আর সাথে সাথেই ক্যানোপিটা বেরিয়ে এসে আকাশে মেলে গেল। বাতাসের চাপে সেটা ভেসে রইল আকাশে। আর তখনই আবার চোখ খুললো তে। ওর চিৎকার ক্রমে স্তিমিত হয়ে এলো। এখন ভোর প্রায় 5টার কাছাকাছি।
পূর্ব দিগন্ত থেকে সূর্যের আলো উঁকি দিচ্ছে, সেটা পৃথিবীর পৃষ্ঠে থাকা মানুষগুলো দেখার আগেই ওরা দেখছে। তে তাকিয়ে রইল সেদিকে। ভোরের এমন অমায়িক সৌন্দর্য এই প্রথম উপলব্ধি করলো ও। জাঙ্কুকের গাইডেন্সে নিজের হাত পা গুলো বাতাসের বিপরীতে যথানিয়মে বেঁধে রইল। ছোট ছোট চুলগুলো ওড়াউড়ি করতে লাগলো ওর। ওদের থেকে কিছুটা দূরে আরো একটা প্যারাশুট দেখলো তে। চেহারাটা তেমন বোঝা যাচ্ছে না, হয়তো সুহু হবে। আর সুহুর থেকে আরো খানিকটা দূরে আর সামান্য উঁচুতে আরো একটা প্যারাশুট। তে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো, কিন্তু চারদিকে তাকালেও নিচের দিকে তাকাচ্ছে না ও। নিচে তাকালেই মাথাটা চক্কর দিয়ে উঠছে ওর। জাঙ্কুক ওকে অভয় দিচ্ছে, নিজেকে স্বাভাবিক রাখার জন্য তাগিদ দিচ্ছে জাঙ্কুক। এই উচ্চতা থেকে সামনে তাকালে দূরে দেখা যাচ্ছে অ্যামাজনের ভূমিকা রেখা। বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে সেটা। জাঙ্কুক চেষ্টা করলো প্যারাশুটটা যথাসম্ভব সেদিকে নিয়ে যাওয়ার জন্য। তের চোখ এখন নিচের দিকে, তাকাবে না করেও না তাকিয়ে থাকতে পারলো না। নিচে তাকিয়ে কিছুই বোঝা যাচ্ছে না ওরা ঠিক কতখানি উপরে আছে। পৃথিবী পৃষ্ঠ থেকে সেটা ঠাহর করতে পারলো না তে, তবে বুঝলো অনেক অনেক উপরে আছে ওরা এখনো। গুগল ম্যাপে কোনো দেশের চেহারা যেমন দেখা যেত তেমনই দেখা যাচ্ছে। তের দম নিতে কষ্ট হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে হওয়া অক্সিজেন লেভেল খুবই কম এখানে। জোরে জোরে দম ফেলছে ও, কিন্তু হঠাৎই কান খাড়া করে ফেললো ও। বাতাসের শব্দের পাশাপাশি আরো একটা শব্দ কানে আসছে ওর, কোনো ইঞ্জিনের শব্দ। নিজের সাথে থাকা জাঙ্কুককে ও বলল, জাঙ্কুক কিছু একটা আসছে আমাদের দিকে, আমি তার শব্দ পাচ্ছি, সেটা ক্রমেই গাঢ় হচ্ছে। জাঙ্কুক ওর চারদিকে নজর বোলালো। ওদের দুজনের কারো চোখেই সানগ্লাস নেই। কারটা কোথায় গেছে তাড়াহুড়োই আর সেসব খেয়াল করার সময় হয়নি। দুজনের চোখের উজ্জ্বলতায় আকাশের আবছা অন্ধকারের ভেতর সন্ধ্যাতারার মতো জ্বলজ্বল করছে। জাঙ্কুক বুঝলো হয়তো শত্রু পক্ষই ওদের পিছু নিয়েছে আবার। যারা বেক্সিওর জেটে হামলা চালিয়েছে এরা হয়তো তারাই। আর এই কাজ বমগিওর ছাড়া আর অন্য কারো নাই। জাঙ্কুক নানা কসরত করে প্রাণপণ চেষ্টা করলো যথাসম্ভব দ্রুত সামনে এগোনোর জন্য। 200 কিলো থেকে কতখানি ওরা এগিয়ে যেতে পেরেছে জানে না, তবে জঙ্গলটা এখনো অনেকখানি দূর। এতখানি পথ শত্রুর আক্রমণ থেকে বেঁচে কিভাবে এগোবে সেটাই ভাবতে লাগলো ও। আর তখন হঠাৎই তে চিৎকার দিয়ে বলে উঠলো, জাঙ্কুক ওরা আমাদের দিকেই আসছে। নিজের অ্যাপার্টমেন্টের বিশেষ কামরায় ঘরময় আর্ট পেপার আর বিভিন্ন রকমের রং ছড়িয়ে ছিটিয়ে তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে পেন্টিং ফ্রেমে হট প্রেসার পেপারে পেন্টিং করছে বমগিউ। তার গায়ের টি শার্টটাতে রং লেগে আছে বিভিন্ন রকমের। এই একটা কাজে বমগিউ খুবই পারদর্শী। ও কারো একজনের স্কেচ তৈরি করছে। আজ ওর কেন জানি খুব আফসোস হচ্ছে একটা জীবন সঙ্গীর জন্য। ওরও তো একটা ফ্যামিলি হতে পারতো, কিন্তু হয়নি। মনের মতো মেয়ে পাওয়া দুষ্কর, কাউকেই ওর মনে ধরে না, কেউই ওর টাইপের নয়। বয়স এখন 45-এর কোঠায়। এই বয়সটাকে খুবই বেশি ভাবলো বমগিউ। এমন সময় ফোনটা বেজে উঠলো ওর। স্কেচ তৈরির সময়ে কেউ ফোন দিক এইটা ওর মোটেও পছন্দ না, কিন্তু আজকের দিনটা ভিন্ন। ফোনটা পেয়ে সেদিকে এগিয়ে এলো বমগিউ। টেবিলের ওপর থেকে শব্দ করে বাজতে থাকা ফোনটা তুলে রিসিভ করে কানে ধরতেই ও পাশ থেকে কেউ একজন বলে উঠলো, বস আমরা পেয়ে গেছি ওদেরকে, এখন আপনার আদেশের অপেক্ষায় আছি, ওদের দুজনকেই বাঁচাবো। বমগিউ ঘুরে আবার নিজের আর্ট ফ্রেমের কাছে আস্তে আস্তে বলল, জাঙ্কুককে সরিয়ে দাও, প্রয়োজন নেই ওর ভেনমের আমার। ওর সাথের মেয়েটিকে নিয়ে আসো আমার কাছে, তবে খেয়াল রেখো মেয়েটির শরীরে যেন কোনো আঁচড় না লাগে, নইলে কিন্তু তুমি তোমার প্রাণটাও হারাবে। লোকটা আদেশ পেয়েই বলে উঠলো, ওকে বস আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবে হবে। এরপরে কলটা বিচ্ছিন্ন হয়ে গেল। বমগিউ স্কেচটা সম্পূর্ণ না করেই বেরিয়ে এলো সে কামরা থেকে। তের ছোট্ট মুখটা ফুটে আছে সে স্কেচ পেপারে। বমগিউ সেখান থেকে বেরিয়ে নিজের কামরায় এসে ওর দেয়াল জোড়ানো কম্পিউটার স্ক্রিনটাতে একটা ভিডিও প্লে করলো। তারপর কামরায় থাকা ডিভানে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে স্ক্রিনের দিকে। সেখানে দেখা যাচ্ছে বব কাটিং দেওয়া কালো পোশাকে আবৃত অসম্ভব রকম সুন্দর আর জলজলে চোখের একটা মেয়ে লড়াই করে যাচ্ছে বমগিউর গার্ডদের সঙ্গে। কালো পোশাকটার ভেতর দিয়ে ফুটে উঠেছে তার পাতলা শরীরের অসাধারণ ঢেউ খেলানো সৌন্দর্য। বমগিউ মুগ্ধ হয়ে দেখছে মেয়েটার ফাইটিং স্কিল। এই ভিডিওটা সকাল থেকে কম করে হলেও 50 বার দেখেছে সে। এতটুকু শরীর নিয়ে ওই বাগা বাগা লোকগুলোকে মেয়েটি কিভাবে কুপকাত করলো সেটাই আশ্চর্যের সাথে ভেবে চলেছে বমগিউ। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই সে নিজের মনে মনে বলে উঠলো,
তোমার জন্য আমার চাইতে উপযুক্ত কাউকে পাবো না, তুমি লিটল বেবি। বমগিউ উঠলো এবার ডিভান থেকে, তারপর নিজের রুমের ভেতরে থাকা মিররের সামনে গিয়ে দাঁড়ালো। এ তো যাবৎকাল খুব কম দিনে জিম স্কিপ করেছে সে। নিজের শরীর আর স্বাস্থ্যের প্রতি সে খুবই যত্নবান বরাবরই। শরীরে তার এক ফোঁটাও মেদ জমতে পারেনি, শুধু চুল দাড়িগুলোতে সামান্য পাক ধরেছে। সে অবশ্যই ওই মেয়েটির উপযুক্ত, শুধু সে বয়সে একটু বেশিই বড়। কতই বা 20? এ আর এমন কি, এখন তো কত মেয়েরাই তাদের থেকে বয়সে কত বড় বড় পুরুষদের বিয়ে করছে। ওটা কোনো ম্যাটারই না, বাচ্চা মেয়েটাকে হ্যাপি রাখলেই হয়েছে। কিন্তু সে কি হ্যাপি থাকবে বমগিউর সাথে? হ্যাপি তো থাকতেই হবে। বমগিউ তো এখনো ভার্জিন মনের দিক থেকে। সে হাজার মেয়েকে দেহ দিলেও মন তো দেয়নি, তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, হ্যাপি তো মেয়েটাকে থাকতেই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভেবেই মুচকি আসলো বমগিউ। তারপর আবার চলে গেল নিজের স্কেচ পেপারটা সম্পূর্ণ করতে। ভোরবেলা রাস্তায় গুটি কয়েক লোকজন হাঁটাচলা করছে। ঠান্ডা হয়ে আছে চারপাশ, বাতাস বইছে চারদিকে, আর তার ভেতর দিয়ে ঝড়ের বেগে ছুটে চলেছে জাঙ্গু কাটতে। ওদের প্যারাশুটটাতে বুলেট লেগে ছিদ্র হয়ে গেছে। বুলেট লাগা অবস্থাতে সেটা অ্যামাজনের দিকে তীব্র গতিতে ছুটে গেছে অনেকখানি, আর তারপরেই জাঙ্গু কাটতে নিয়ে মুখ থুবড়ে সেটা মাটিতে পড়েছে। জাঙ্গুকের পায়ে চোট লেগেছে, তেমন ছুটতে পারছে না ও, তে ওর সামনে সামনে ছুটছে। অ্যামাজন এখনো 80 কিলো, এত দূরত্ব ছুটে পার করা সম্ভব নয়। তার উপর জাঙ্গুকের পায়ে জখম। ফাইটার জেট থেকে বমগিউর গার্ডরা জাঙ্গুকদের প্যারাশুট লক্ষ্য করে বুলেট ছুড়েছে, আর তারপর জাঙ্গুকরা মাটিতে মুখ থুবড়ে পড়লেই জেটে থেকে গার্ডরা প্যারাশুটে করে অস্ত্র শস্ত্র নিয়ে নেমেছে ওদেরকে কবজা করতে। বর্তমানে জাঙ্গুকদের পেছন পেছন বমগিউর গার্ডরা ছুটে আসছে, কিন্তু জাঙ্গুকদের দৌড়ানোর গতির সাথে পেরে উঠছে না ওরা। জাঙ্গুক কাটতে বর্তমানে ওদের চোখের নাগালের বাহিরে। তারপরও রাস্তাগুলো দিয়ে ওরা দলে দলে বিভক্ত হয়ে ওদের খোঁজে লেগে পড়েছে। জাঙ্গুক প্রচন্ড চিন্তায় আছে, তে অন্তঃসত্ত্বা, আর ওর এই অবস্থায় প্রাণপণে দৌড়াচ্ছে ও। জাঙ্গুকের পায়ে চোট, ও নিজেও ঠিক মতো দৌড়াতে পারছে না। এখন চাইলেও তেকে কোলে নিয়ে ও দৌড়াতে পারবে না। তে ছুটতে ছুটতে আরো কিছু দূর গিয়ে দাঁড়িয়ে গেল হঠাৎ করেই। ও আর পেরে দিচ্ছে না, পেটের ভিতর অসম্ভব রকম ব্যথা করছে। মোচড় দিয়ে দিয়ে উঠছে তলপেটের কাছটাতে, চোখ মুখ ওর ব্যথায় কুঁচকে যাচ্ছে। ওকে থামতে দেখে জাঙ্গুকও থামলো। তের কাছে এসে ওর মুখটা দুহাতে আগলে নিয়ে জোরে দম ফেলতে লাগলো। তের ব্যথায় কুঁচকে যাওয়া মুখটার দিকে অসহায় চোখে তাকিয়ে ও জড়ানো গলায় বলে উঠলো, আমি একজন ব্যর্থ স্বামী। আমার স্ত্রীর এমন দুর্দিনে আমি তার জন্য কিছুই করতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আমার জানা নেই। তে প্রত্যুত্তরে কিছুই বললো না। প্রচন্ড ব্যথায় ওর মুখের বুলিগুলো যেন হারিয়ে যেতে লাগলো। জাঙ্গুকের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে ও দাঁড়িয়ে রইল মাঝ রাস্তায়। ঠিক তখনই একজন স্থানীয় এগিয়ে এলো ওদের দিকে। লোকটা এসে জাঙ্গুক আর তের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে বলল, আপনারা ঠিক আছেন? আপনাদের কোনো সাহায্য লাগবে? উনি কি অসুস্থ? তেকে দেখিয়ে জিজ্ঞেস করলো সে লোকটা। জাঙ্গুক তার দিকে চোখ তুলে তাকাতেই লোকটা ভড়কালো, কিন্তু সাথে সাথে পরিস্থিতি সামলে নিল জাঙ্গুক। ও লোকটাকে বলল, ভয় পাবেন না, এটা একটা কাপড় কস্টিউম। গতকাল রাতে আমরা একটা পার্টিতে ছিলাম, ভোরবেলা সেখান থেকে সরাসরি চলে এসেছি, তাই আর মেকআপ রিমুভ করিনি। লোকটা আশ্বস্ত হলো জাঙ্গুকের কথায়। লোকটাকে এমন স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখে জাঙ্গুক আবার বলল, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে, কিন্তু আমাদের কাছে গাড়ি নেই। আমাদেরকে কোনোভাবে যদি সাহায্য করেন তবে খুব উপকার হয়। লোকটা তের দিকে আরেকবার দেখলো। তেকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব যন্ত্রণায় আছে। লোকটার মায়া হলো অনেক। বলল, আপনারা এখানেই দাঁড়ান, আমি এখনই আমার গাড়ি নিয়ে আসছি। লোকটা সেখান থেকে চলে যেতে জাঙ্গুক থেকে নিয়ে পাশেরই একটা বাড়ির প্রাচীরের কোণায় লুকিয়ে পড়লো। বমগিউর গাড়িটা যদি এর ভেতরে ওদের কাছে পৌঁছে যায় তবে সেটা খুবই খারাপ হবে। জাঙ্গুকের এখন নিজের জন্য কোনো চিন্তা নেই। ওর মস্তিষ্কের পুরোটা জুড়েই এখন তে আর ওর অনাগত সন্তানের চিন্তা। ওদেরকে বাঁচিয়ে রাখতে নিজের সবটুকু দিয়ে দিবে জাঙ্গুক। খানিকক্ষণ পর সে লোকটা তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটা সাদা রঙের রংচটা গাড়ি নিয়ে। লোকটা রাস্তার ওপর এসে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো জাঙ্গুক আর তেকে। জাঙ্গুক তখন তেকে নিয়ে বেরিয়ে এলো সে বাসাটার কোণা থেকে, আর তারপর থেকে কোলে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটের দরজাটা খুলে বসে পড়লো সিটে। ওরা ঠিকঠাক ভাবে বসার পর লোকটা জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যাবেন, হসপিটালে নাকি বাসাতে? জাঙ্গুক তের মাথাটা নিজের কাঁধের উপর ভালোভাবে রাখতে রাখতে বলল, আমরা বাসাতেই যাব। লোকটা গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলো, বাসাটা কোথায়? জাঙ্গুক তীক্ষ্ণ চোখে গাড়ির ভিউ মিররের ভেতর দিয়ে লোকটার চোখের দিকে তাকিয়ে বলল, আমাজন।